সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার উপস্থিত নতুন একটা অনলাইন প্রেডিকশন নিয়ে। এই প্রেডিকশনটির সূচনাতেই জানিয়ে রাখি, যারা যারা সেলিব্রিটি তারা কখনোই আমার চেম্বারে আসবেন না। পলিটিশিয়ানরা কখনো আমার চেম্বারে আসবেন না। হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে বিশ্বাস করেন তারা আমার কাছে আসবেন না। এবং যারা যারা যাই একবার স্যারের কাছে একটু চেক করে আসি আমার ভবিষ্যৎটা কিরকম, যে প্রবলেমটা চলছে কতদিন চলবে, তারা কখনো আমার কাছে আসবেন না। আমার কাছে তারাই আসবেন যারা, আমি বারবার ধরে বলেছি, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো সমাজ সংস্কারক নয়, তিনি প্রেডিক্টর। সুতরাং আপনার নেগেটিভ সাইড নিয়ে তিনি আলোচনা করবেন, পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবেন না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন হয় না, রেকটিফিকেশনের কোনো প্রয়োজন হয় না আপনার যে পজিটিভ সাইড। তাহলে যারা যারা মনে করবেন যে আমি স্যারের কাছে যাচ্ছি আমার নেগেটিভিটিটা জানার জন্য, যেটা আমি জানি তার উৎসটা জানার জন্য, কেন হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে, কি করলে এটা হবে না, এবং যেভাবেই হোক, ভাই বাই হুক বাই ক্রুক আমার ঘুটি বাটি বিক্রি করে যেভাবেই হোক আমার নেগেটিভিটিটা অফ করতেই হবে, এতটাই সিরিয়াস যারা, তারা কিন্তু আমার কাছে আসবেন। জন্মছক কি? আমি যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। তারপর আমার 5 বছর বয়স হলো, 10 বছর বয়স হলো, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। আমার বয়সের সাথে সাথে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো, আমার শরীরের পরিবর্তন হলো, যৌনতার পরিবর্তন হলো, আমার চিন্তা ভাবনার পরিবর্তন হলো। ঠিক যেরকম ধরনের পরিবর্তনটা হচ্ছে সেরকম ভাবে জন্মের সময় যে গ্রহের অবস্থান সেগুলো আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আজকের দিনে যে ফরমেশনটা নিচ্ছে তার উপর নির্ভর করে, গোচরগত ট্রানজিটগত অবস্থানের উপর নির্ভর করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলে। জন্ম ছক দ্বারা বোঝা যায় আমি আমার জীবনে কোন লাইনে গেলে সফল হতে পারি, কত দূর সফলতা পেতে পারি, এভরিথিং জানা যায়। আমার ব্যক্তিগত জীবন কেমন হবে, এভরিথিং জানা যায়। কিন্তু দেখা গেল আমার সাংসারিক জীবন কেমন হবে, আমার বিবাহিত জীবন কেমন হবে, কিন্তু দেখা গেল আমার 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, যেটা পাওয়ার সেটা পেলাম না। কেন পেলাম না, কিসের জন্য পেলাম না, কি করলে পেতাম, এই সবকিছু কিন্তু জানা যায় স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা। পশ্চিমবঙ্গে এখন প্রত্যেকটি অ্যাস্ট্রোলজার বলে যে আমি কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কিন্তু জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যখন আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কোনো কিছু থাকবে না, তখন কখনো বলবে না হাতটা এগিয়ে দাও, হাতের রেখা দেখে আমি তোমার ভূত ভবিষ্যৎ সবকিছু বলবো, কখনো নয়। হাত দেখা কখনো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না, হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কখনো সংখ্যাতত্ত্ব দ্বারা প্রেডিকশন করা সম্ভব নয়। প্রেডিকশনের ক্ষেত্রে যে ক্যালকুলেশন করা হয়, ভাইব্রেশন পার্সেন্টেজ বের করা হয়, সেটা কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা 5%, 10%, 15%। সবকিছু জেনে
তারপর কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। যদি যান, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা যে একটা মিরাকল সাবজেক্ট, ম্যাজিক সাবজেক্ট, একদিনে পাইয়ে দেবার সাবজেক্ট, যেটাকে সৃষ্টি করা হয়েছে, ইলিউশনটা সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাস্ট্রোলজার, তাহলে সেই ভুল ভাবনা কখনো আপনার মধ্যে থাকবে না। অ্যাস্ট্রোলজি একটা পিওর সাবজেক্ট, যেমন ডাক্তারি একটা সাবজেক্ট, ওকালতি একটা সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, সবকিছু শিক্ষকতা একটা সাবজেক্ট নির্ভর, সেরকম অ্যাস্ট্রোলজিও কিন্তু সাবজেক্ট নির্ভর। এখন এটা কিন্তু অন্তর্দ্বন্দ্বের জায়গা সৃষ্টি হবে। কে কলুষিত হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ না অ্যাস্ট্রোলজার? সাধারণ মানুষ বিপদে পড়ছে যখন একদিনে পাইয়ে দাও, তাই জন্য ছুটে আসছে অ্যাস্ট্রোলজারদের কাছে, আর অ্যাস্ট্রোলজারেরা বধ করছে 21 দিনে পাইয়ে দেব। 21 দিনে পাওয়ানো যখন সম্ভব নয়, তখন সামনে কালী মূর্তিকে রেখে দিচ্ছি, তিনি পাইয়ে দিলেন না তোমাকে। আমরা তো দেখে এসেছি সেটাই। আমাদের দুর্বলতম স্থান হচ্ছে আমাদের ধর্ম, আমাদের ঈশ্বর, আল্লাহ, গড। সুতরাং সেইটাকে সামনে এনে কিন্তু আমি বিজনেস করতে শুরু করছি। তাহলে এটাও কি একটা অসামাজিক ক্রিয়াকলাপ নয়? তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি শুধু বলতে পারি, যেটা লাস্ট 7.5 বছর ধরে বলে আসছি, এটা তো আজকে কেবল বলছি তা নয়, লাস্ট 7.5 বছর ধরে কিন্তু আমি ঠিক এই কথাটাই বলে আসছি। এই জাতকটি জন্মেছে 7ই সেপ্টেম্বর 7/9/2003। এছাড়া আর কোনো কিছু বলবো না, তার কারণ অনলাইন প্রেডিকশন পুরোপুরি কিন্তু ব্যক্তিগত ব্যাপার। তাই জন্য 7ই সেপ্টেম্বর 7ই সেপ্টেম্বর 2003, 7ই সেপ্টেম্বর 2003 তে এই জাতকটি জন্মেছে। যদি জন্মছকটি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু কুম্ভ লগ্ন এবং মকর রাশি, 1 নম্বর ঘরে ইউরেনাস এবং মঙ্গল, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে রাহু, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে শনি, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে সূর্য, শুক্র, বৃহস্পতি, বুধ, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, 10 নম্বর ঘরে প্লুটো বসে রয়েছে, 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 12 নম্বর ঘরে নেপচুন এবং চন্দ্র। আর আমি যদি খুব ভালো মতন স্পট ইমপ্লিমেন্টেশন শক্তি লক্ষ্য করি, তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে রাহু, 3 নম্বর 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 6 নম্বর ঘরে রবি এবং প্লুটো, 7 নম্বর ঘরে শনি, 8 নম্বর ঘরে কেতু, 9 নম্বর ঘরে শুক্র এবং বৃহস্পতি, 10 নম্বর ঘরে বুধ এবং মঙ্গল, 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 12 নম্বর ঘরে কিন্তু চন্দ্র বসে আছে। প্রথমেই তোমাকে একটা জিনিস জানাই, যে আমাদের যে মেরুদণ্ড, আমাদের যে পরিকাঠামো, আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা পুরোটাই কিন্তু গড়ে ওঠে আমার ঘর এবং পারিপার্শ্বিক হরা থেকে। এটাকে অস্বীকার করে লাভ নেই। আজকালকার দিনে যে ভোগবাদ চলছে, সেই ভোগবাদের মধ্যে যৌনতাবাদ চলছে। যৌনতাকে ফেরি করা হয়, বিক্রি করা হয়, এবং যৌনতা কিন্তু মানুষকে বেশি স্যাটিসফাই করে। সেটা আমার এন্টারটেনমেন্টের জন্যই হোক, আমার চাহিদা প্রাপ্তির ক্ষেত্রে হোক, বা আমার সুপ্ত চাহিদার ক্ষেত্রে হোক। আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হরস্কোপ দেখেছি, ক্যালকুলেশন করেছি, আমি জানি। এছাড়াও এই শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বললে ভুল হবে, সারা বিশ্ব আমি কয়েকবার প্রদক্ষিণ করেছি আমি, সুতরাং আমি জানি এই সমস্ত কিছু। তুমি এখন একটা বাচ্চা ছেলে, 2003 তে জন্মেছো, 2003 সালে, সরি 20 বলছি, 2003 সালে জন্মেছো, 2003 সালে 2003 তে জন্মেছো। এখন তুমি আমাকে প্রশ্ন করছো, যেই মানুষটিকে বা যেই অ্যাস্ট্রোলজারটিকে সারা বিশ্বের মানুষ স্যার বলে ডাকে, মানুষ যাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে ডাকে, তাকে তুমি প্রশ্ন করছো, এখনো তুমি কোনো কাজকাম কিচ্ছু পাওনি, তাতে প্রশ্ন করছো যে ফিউচারে আমি আমার ওয়াইফকে নিয়ে বাইকে করে ঘোরাফেরা করতে পারবো কিনা,
বা তুমি প্রশ্ন করছো আমি এখন যার সাথে প্রেম করছি তার সাথে বিবাহ হবে কিনা, নাকি আমার দেখে শুনে বিবাহ হবে। এক একটা এজ আছে, এক একটা অধ্যায় আছে, এক একটা পরিকাঠামো রয়েছে, এক একটা সময়ে আছে, যেই সময় অনুযায়ী নিজেকে ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। এবং যখন সে নিজেকে ইমপ্লিমেন্ট করছে তখন তার দৃষ্টিভঙ্গিটা কিরকম সেটা বোঝা যায়। এটা মনোবিজ্ঞান বলছে, আমি বলছি না। তুমি এখনো কাজ কাম কিচ্ছু পাওনি, কিন্তু তোমার এখন স্বপ্ন বিবাহ নিয়ে, প্রেম নিয়ে, এবং বাইকে করে বউকে ঘোরাবার এই যে ব্যাপারটা, তার মানে এইটা বোঝা যাচ্ছে যে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, আমি চোখের মনি দেখতে পাচ্ছি। এখানে জেতাটাই শেষ কথা, হেরে গেলে সেম লাইফ ইজ টু বি গেইন। তোমার মনের মধ্যে আসেনি। দানে বা ভিক্ষায় যে কখনো সফল হওয়া যায় না, সেটা তোমার মনের মধ্যে এখনো আসেনি। আর আসেনি বলেই তুমি মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াও। আসেনি বলেই তুমি পাথরের মূর্তির মধ্যে, মাটির মূর্তির মধ্যে সবকিছু দিয়ে দেবার ক্ষমতা সম্পন্ন নারী বা পুরুষ, যাকে তুমি মা অথবা বাবা, দেব অথবা দেবী হিসেবে তুমি মনে করছো। আসলে ঈশ্বর তোমার অন্তরে রয়েছে। গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলেশন থিংকিংস। এই প্রশ্নটা আজকের দিনে অবান্তর। এবং যেহেতু তুমি ফিস দিয়েছো, যেহেতু তুমি আমি তোমার প্রেডিকশন করব, তাই জন্য তুমি যা পারলে সে প্রশ্ন করলে, কিন্তু এইটা ঠিক নয়। তোমার ছবিটা যদি আমি এখন সবাইকে দেখাতে পারতাম, তাহলে দেখা যেত তোমার গালে বা তোমার গোফে এখনো সঠিক মতন চুলও গজায়নি, এবড়ো খেবড়ো এতটাই বাচ্চা তুমি, খারাপ ভাবে নিও না। অথচ তুমি প্রেমের কথা বলছো, প্রেম মানেটাই তুমি বোঝো না। প্রেমের জন্য তোমার শরীর তৈরি নয়। কণ্টক গাড়ি কমল সম পদতল মন্দির চিরহি ছাপি কা করি বাড়ি ঢাড়ি করি পি চল চলই অঙ্গুলি চাপি। রাধা কৃষ্ণের প্রেম কেন একটা অমোঘ প্রেম হয়ে গেল, আমাদের প্রেম কেন সামান্য একটা ঠুনকো ছেলে মেয়েদের প্রেম লাইন মারা থেকে গেল, লাইন মারলাম কেন বলা হয়? তার কারণ প্রেম মানে ত্যাগ, প্রেম মানে ভরসা, প্রেম মানে বিশ্বাস। এবং আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধ হারা ধূপ তোমার কাছে সুরবি নেবে, এই নাম প্রেম। আমি জানি আমার এই কথাগুলো তুমি পুরোটা বুঝবে না, হয়তো অর্ধেকটাও বুঝবে না, কিন্তু আমি কাউকে ভালোবাসছি এবং সে যখন, আমার এমন একটা সমাজ, আমরা নারী পুরুষ সমান সমান বলছি, অথচ একটা মেয়ে যদি কাজ পেয়ে যায়, স্বাবলম্বী হয়ে গেল, একটা ছেলে কাজ পেল না, তাহলে মেয়েটা ছেলেটাকে বিয়ে করবে না, করবে কি? কিন্তু একটা মেয়ে কাজ পেল না, একই হয়তো একসাথেই পড়াশোনা করে। আমি একটা এক্সাম্পল টানছি, আমি কাজ পেলাম, আমি কাজ পেয়ে গেছি, এবার বিয়ে করলাম। আমরা যতই নারী পুরুষকে সমান সমান মনে করি, আসলে ডিফারেন্স বিস্তর বিস্তর ডিফারেন্স। নারী এবং পুরুষের মধ্যে বিস্তর ডিফারেন্স। এবং তাই জন্যই কি হয়ে যাচ্ছে, যখনই আমি স্বাবলম্বী, অর্থাৎ নিজে অর্থ ইনকাম করতে পারছি, যখন তখন আমি নিজেকে স্বাবলম্বী বলছি। এবং স্বাধীন বলে যখন আমি নিজেকে ঘোষণা করছি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেলেল্লাপনা, উচ্ছৃঙ্খলতা স্বাধীনতার রূপান্তর হয়ে যাচ্ছে। যে সমাজে নারীর অধঃপতন ঘটে, সেই সমাজের সভ্যতা আস্তে আস্তে কলুষিত হতে শুরু করে। যতই যান্ত্রিক প্রযুক্তি বিকশিত হোক, প্রস্ফুটিত হোক, কিন্তু আমরা আস্তে আস্তে, আমাদের মন আস্তে আস্তে, আমাদের মানসিকতা আস্তে আস্তে ছোট হয়ে আসে। এটা তোমার জানা প্রয়োজন। তাহলে তুমি যদি যাকে ভালোবাসছো, সেই যদি সত্যি সত্যি তোমাকে ভালোবাসে, তাহলে বলবে। এবং তোমার উপরে যদি ডিপেন্ড করে, যদি এমন নয় আমি কাজ পাচ্ছি, আমি কাজ পেয়ে আমি কোনো চিন্তা নেই, তুমি আর আমি একসাথে থাকবো, তুমি চেষ্টা চালিয়ে যাও, আমি কাজ পাচ্ছি, এই নেচারের হলে আলাদা, এই নেচারের তো নয়। তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত না অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছ, সফলতাকে 90% অর্থনৈতিক সফলতাকেই সফলতা বলা হয়, যতক্ষণ না হচ্ছ, আমি অপেক্ষা করব এবং আমি তোমার
অনুপ্রেরণা হবে, ইন্সপিরেশন হব, সে কি বলছে তোমাকে? যদি বলে তাহলে সত্যি সত্যি সেটা প্রেম, আর সেটা যদি করে দেখায় তাহলে সত্যি সত্যি সেটা ভালোবাসা। আর যদি তা না হয় তাহলে কেবল চুলকানি, দাঁত হাজার চুলকানি, আর কিচ্ছু নয়। তুমি বলেছো আমার সামনে কাজের ভীষণ প্রয়োজন, আমি কি সামনেই কাজ পাবো? ব্যাংকিং সেক্টর, যে যাই হোক, ব্যাংকিং সেক্টরে আমি কি কাজ পাবো? আমার কাজের ভীষণ প্রয়োজন, এবং আপনি এমন কোন রেমেডি দিন যাতে আমি কাজ পেয়ে যাই। লাস্ট 7.5 বছর ধরে আমি মাথার চুলগুলো কি কেবল ছিললাম, না আমি দাড়িগুলোকে কেবল ছিললাম? সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। কে বলেছিল? আমি বলেছিলাম। সাকসেস নেভার কামস বাই ডে অনলি, ইট ইজ হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। কে বলেছিল? আমি বলেছিলাম। সফলতার জন্য উপযুক্ত হতে হবে। কে বলেছিল? আমি বলেছিলাম। এই পশ্চিমবাংলায় আর কেউ বলেনি, কোনো অ্যাস্ট্রোলজার বলেনি। তাহলে তুমি আমাকে, সেই আমাকেই বলছো যে আপনি এমন কোন রেমেডি দিয়ে দিন যাতে আমি কাজ পেয়ে যাই। তাহলে পশ্চিম বাংলার যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকের দিনে বেকার হয়ে রয়েছে, তারা আসতো, টাক করে দিত, আমি পুট করে রেমেডিটা দিতাম, তারা অর্থ দিত, তারা রেমেডিটা অ্যাপ্লাই করতো, চাকরি পেয়ে দিত। সেটা কখনো সম্ভব? তার মানে তুমি কতটা বাচ্চা। প্রথমে ভেবেছিলাম তোমাকে কঠোর কঠিন কথা বলবো, তারপরে অনেক চিন্তা করলাম যেই কথাটা বলে সে কতটা এখনো সহজ সরল শিশু হয়ে রয়েছে। তাকে বকার চাইতে তাকে বোঝানোটা ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়েছে। প্রথমে তোমার দেখা প্রয়োজন 1-6-10 কানেকশন দ্বারা আমি সার্ভিসকে দেখবো। তাহলে 1 নাম্বার ঘরটাকে যদি দেখা যায় তাহলে শনির ঘর, শনির ঘরে কি বসে রয়েছে? মঙ্গল বসে রয়েছে। এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে মঙ্গলের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে, সে কিন্তু 9 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে রাহু মানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন। 3 নাম্বার ঘর মানে কি? 3 নাম্বার ঘর মানে হচ্ছে আমার মানসিকতা, মনোভাবের জায়গাটা। তাহলে মঙ্গল এবং রাহুর অবস্থান এবং মঙ্গল এবং শনির অবস্থান কেন? 3 নাম্বার ঘরটা যেহেতু মঙ্গলের ঘর, তাই জন্য মঙ্গল এবং রাহু, এবং 1 নাম্বার ঘরটা শনির ঘর, সেইটা কিন্তু সেখানে কে বসে রয়েছে? সেখানে কিন্তু বসে রয়েছে মঙ্গল। এখন 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 5 নাম্বার ঘরে বসে রয়েছে। 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গা, এবং এই 5 নাম্বার ঘরটা কিন্তু বুধের ঘর, সেখানে কিন্তু শনির অবস্থান ডেপথ মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং 5 নাম্বার ঘর দ্বারা যদি সফলতার জায়গাটা বোঝা যায়, তাহলে তোমার জীবনে সফলতা ডেফিনিট ভাবে হওয়ার কথা। কিন্তু তুমি সফল হতে পারছো না কেন? না 12 নাম্বার ঘরটা কিন্তু সেই শনির ঘর। আমার 11টা ঘরের যে ভাব, যে প্রকাশ, সমস্ত কিছু যখন ব্যয় হয়ে যাচ্ছে, সেই ব্যয় স্থান কিন্তু 12 নাম্বার ঘর। এবং সেই 12 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র বসে আছে, সে সমসপ্তমে কিন্তু 6 নাম্বার ঘরকে হিট করছে। 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু সার্ভিস সেক্টরকেও বোঝা যায়, চাকরিকে বোঝা যায়। 6th হাউস দ্বারা চাকরিকে বোঝা যায়। তাহলে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা হয়ে গেল, শনি উচ্চস্থ, কিন্তু একটা নেগেটিভ মানুষ, একটা সমাজ বিরোধীর হাতে একটা অত্যন্ত পাওয়ারফুল অস্ত্র যখন তুমি দিয়ে দেবে, সেটা সে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করবে না। এবার চলে আসি, শনি দ্বারা আমরা কি বুঝতে পারি? ডিসিপ্লিনের জায়গা। শনি দ্বারা আমরা কি বুঝতে পারি? ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা। শনি দ্বারা আমরা কি বুঝতে পারি? বাস্তববাদী মনের জায়গা। শনি দ্বারা আমরা কি বুঝতে পারি? কঠোর কঠিন পরিশ্রম, হেরে গিয়ে উঠে দাঁড়ানোর মনোভাব। তাহলে যা যা কিছু বললাম সব কটা লেস হয়ে যাচ্ছে। এটা কিন্তু এইগুলো তোমার মধ্যে পাওয়ার সৃষ্টি করছে বা এইগুলো পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছো তা কিন্তু নয়। যেহেতু 12 নাম্বার ঘর এবং চন্দ্রের ঘর, চন্দ্র মানে মন, মন থেকেই কিন্তু 2nd হাউস লক্ষ্য করা যায়।
দৃষ্টিভঙ্গির জায়গা, থার্ড হাউস লক্ষ্য করা যায়, মানসিকতা মনোভাবের জায়গা। তাহলে যে তোমার চন্দ্রটাই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। 12 নম্বর ঘরে যখন চন্দ্র থাকে, 12 নম্বর ঘরে যখন চন্দ্রের অবস্থান এবং সে যখন 6 নম্বর ঘরকে হিট করছে, মারাত্মক রকমের কিন্তু লাক, ভাগ্য, নিয়তি বা উন্নতিও আমাকে পাইয়ে দেবে, সেটাকে সে মারাত্মক ভাবে বিশ্বাস করে। কিন্তু নির্দিষ্ট ভাবে ফিজিক্যালি শনিকে যদি দেখা যায়, তাহলে আজকের দিনে ডেফিনিট ভাবে বলা যায় তোমার মধ্যে ডেপথ আছে। যদি এই কানেকশনটা না থাকতো, 5 নম্বর ঘরের 5 নম্বর ঘর উচ্চস্থ, তুমি সফল হবেই, তুমি তোমার জীবনে সফল হবেই আজকের দিনের সুমন্তজি চৌধুরীর গ্যারেন্টি। কিন্তু এই নেগেটিভিটিকে ইমিডিয়েট যদি অফ না করা হয়, নেক্সট 5 থেকে 7 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যেও তুমি সফল হতে পারবে না। সফলতা মানে কি? এক স্টেপ করেই তো যাওয়া। ইমিডিয়েট চাকরি তো অনেক দূরের ব্যাপার, 10 বছরের মধ্যেও হতে পারবে না। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন এটা? আর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা, আমি যদি খুব ভালো মতন বৃহস্পতির অবস্থানটা দেখি, কেননা সেকেন্ড হাউস, সে কিন্তু দারিদ্র যোগের আন্ডারে বসে রয়েছে। কেন? সূর্য এবং শুক্রের অবস্থান সেখানে, বৃহস্পতি বসে রয়েছে। তাহলে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে বুঝি। দৃষ্টিভঙ্গি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে সেই জায়গাটাও কিন্তু, দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া। তাহলে কি হয়ে যাচ্ছে? আমার দৃষ্টিভঙ্গিটা আস্তে 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 ঋণাত্মক হয়ে যাচ্ছে। আর যখনই ঋণাত্মক হয়ে যাবে, তখনই কি হবে? তখনই আমি যখন কোনো কিছু চাইবো, তার জন্য উপযুক্ত না হয়ে আমি ছুটতে শুরু করব, কোথায় জাগ্রত দেবদেবী রয়েছে, কোথায় এমন কেউ রয়েছে যে আমাকে চটজলদি কিছু পাইয়ে দিতে পারে। এটা মাথায় রেখো। তাহলে তুমি আমাকে প্রশ্ন করেছো কাজ কবে পাবো? ইমিডিয়েট নেগেটিভিটিকে তুমি যদি, তোমার ছকটা কিন্তু অত্যন্ত পজিটিভ, ইমিডিয়েট নেগেটিভিটিকে তুমি যদি অফ না করো, আজকের দিনে তুমি ডায়েরিতে লিখে রেখে দিও, নেক্সট 5 বছরের মধ্যে তুমি কোনো কাজ পাবে না, ভালো কোনো কাজ। 5,000 টাকারও কাজ হয়, 10,000 টাকারও কাজ হয়, 15,000 টাকারও কাজ হয়, আবার 2 লাখ টাকারও কাজ হয়, 5 লাখ টাকারও কাজ হয়। মানে আমি যদি রেমুনারেশনের জায়গায় দেখি, স্যালারির জায়গায় দেখি। তুমি বলেছো এইবার ব্যাংকিং জব কি আমি পাবো? কখনো কোনো মতেই সম্ভব নয়। ব্যাংকিং সেক্টরকে যদি খুব ভালো মতো লক্ষ্য করতে হয়, তাহলে কিন্তু বিশেষ করে তুমি যদি সরকারি বলো, তাহলে রবি কানেকশন এবং কেতু কানেকশন এবং বৃহস্পতি, বুধ এবং মঙ্গলের অবস্থান দেখতে হয়। তাহলে আমি খুব ভালো মতন যদি দেখি যে, আমি যদি রবির কানেকশন দেখি, দারিদ্র যোগ সৃষ্টি হয়ে বসে রয়েছে। আমি যদি কেতুর কানেকশন দেখি, তাহলে সে শুক্রতে, কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যেই ঘরে বসে থাকে, সেই ঘর যদি পাওয়ারফুল হয়, তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়, আর যদি পাওয়ারলেস হয়, সে পাওয়ারলেস হয়ে যায়। সে কোথায় বসে রয়েছে? সে 9 নাম্বার ঘরে বসে রয়েছে, সংযোগের স্থানে। সংযোগ যাকে সাধারণভাবে লাক, ভাগ্য, নিয়তি, অ্যাসেট্রা বলা হয়। তাহলে সেখানে কেতু বসে রয়েছে 9 নাম্বার ঘর। 9 নাম্বার ঘরের অধিপতিকে, অধিপতি গ্রহকে তুলা, তুলা কোথায়? তুলার অধিপতি গ্রহকে, সে হচ্ছে শুক্র। শুক্র কোথায় বসে রয়েছে? রবির ঘরে বসে রয়েছে, দারিদ্র যোগ সৃষ্টি করছে, যে কিন্তু 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে এক্ষেত্রে দুটো জিনিস বোঝা যাচ্ছে। প্রথমত হচ্ছে কেতু নেগেটিভ হয়ে গেল, কারণ শুক্র মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ। লাক্সারিয়াস লাইফ মানে কি? লাক্সারিয়াস লাইফ মানে আমার যে সিচুয়েশনটা রয়েছে, তুমি এখনো কাজ পাওনি, কাজের খুব প্রয়োজন, হ্যাঁ, কাজ পেলে তোমার জীবনটা কি হবে? আমি একটা অড সিচুয়েশনে রয়েছে, সেখান থেকে ওভারকাম করতে শুরু করব। তাহলে লাক্সারিয়াস লাইফ মানে আম্বানির লাক্সারিয়াস লাইফ আর আমার লাক্সারিয়াস লাইফ এক নয়। আমার লাক্সারিয়াস লাইফ মানে হচ্ছে আমি যে অড সিচুয়েশনে রয়েছে, সেখান থেকে ওভারকাম যখন করছি, সেটাই আমার কাছে লাক্সারিয়াস লাইফ। একটা মানুষ যখন তার পরিবার নিয়ে ঝুপড়িতে বসবাস করছে, সে যখন একটা মানে দেখা যাচ্ছে ভাড়া বাড়িতে উঠে গেল, সেটাই তার কাছে লাক্সারিয়াস লাইফ। তাহলে তুমি যে অড সিচুয়েশনের মধ্যে রয়েছে, আরো অড সিচুয়েশনে তলিয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ দারিদ্র যোগ মানে হচ্ছে স্খলিত হওয়া,
ডিক্রিজ হয়ে যাওয়া। তাহলে কেতু নেগেটিভ হয়ে গেল, রবি নেগেটিভ, কেতু নেগেটিভ, তুমি সরকারি চাকরি পাবে? তাহলে অ্যাস্ট্রোলজিটা আমি ছেড়ে দেব, কোনো মতেই তুমি পাবে না। ফার্স্ট, এবার যদি বৃহস্পতির অবস্থান দেখা যায় তাহলে দারিদ্র যোগের আন্ডারে, রবির ঘরে বসেছিল, ভেরি নাইস, কিন্তু দারিদ্র যোগের আন্ডারে বসে রয়েছে। কিন্তু 2 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, আবার 1 2 3 4 5 6 7, আবার 11 নম্বর ঘর কিন্তু 5 নম্বর ঘরকে হিট করছে। তাহলে ব্যাংকিং সেক্টরের জায়গাটা অবশ্যই তোমার আছে, অবশ্যই ব্যাংকিং সেক্টর রিলেটেড কোনো কাজ পাওয়ার জায়গাটা কিন্তু আজকের দিনে অসম্ভব। কেন? এই নেগেটিভিটিকে অফ করোনি। আর মনে রেখো, পৃথিবীতে কেউ যদি বলে 2 মিনিটে বশীকরণ 21 দিনে পাইয়ে দেবো, 1 মাসে পাইয়ে দেবো, মিথ্যে কথা। কারণ এই নেগেটিভিটিকে তুমি যখন অফ করবে, মনে রেখো নেক্সট 12 থেকে 15টা মাস শুধু নেগেটিভিটিটা অফ হতেই সময় লাগে। 7 মাস থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে, 12 থেকে 15টা মাস। সারা জীবনের জন্য আমি যদি 70 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর, 40 বছর, যত বছরই বাঁচি, 12 থেকে 15টা মাস কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে নিজেকে সারেন্ডার করে দিতে হয় এবং তারপর লড়াই করতে হয়। কেউ তোমাকে পাইয়ে দেবে না, এমন কোন সিস্টেম নেই যে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে তুমি ঘরের মধ্যে বসে রইলে আর কোনো একদিন কলিং বেল বেজে সফলতা এসে তোমাকে সফলতার পার্সেল দিয়ে গেল। কখনো সেটা সম্ভব নয়। কিন্তু যেহেতু গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, তাই জন্য, এবং এই গ্রহ কিন্তু রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, আকাশের মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিকে রিপ্রেজেন্ট করে না। তাই জন্য আমার নেগেটিভিটিটা অফ না করলে আমি সেরকম ভাবে প্রস্তুতি হতে পারবো না। কেন না? খুব ভালো মতন যদি দেখা যায় 4 নাম্বার ঘরটাও শুক্রের ঘর, সেটাও যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটাকে বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা আমি নিজে আমার সফলতার জন্য কতটুকু নিজে প্রস্তুত হচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, সেটাকেও বোঝা যায়। সেটাও কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে, যেহেতু শুক্র দারিদ্র যোগ। তুমি যে সফলতাটা চাইছো সেই সফলতার উপযুক্ত তুমি হতে পারোনি, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, একটি পুরুষ মানুষের ক্ষেত্রে প্রেমজ জীবন, বিবাহিত জীবন, সমস্ত কিছু রিপ্রেজেন্ট করে শুক্র। তাহলে সেই শুক্রকে যদি খুব ভালো মতন দেখা যায়, কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে কেতু যখন নেগেটিভ হয়ে যায়, তাহলে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা শুক্রের জায়গা, এবং সে যখন 7 নাম্বার ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, তাহলে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়, কারণ দারিদ্র যোগের আন্ডারে, তাহলে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যার সাথে প্রেম করছো কেবল তা নয়, পরবর্তীকালে আরো 5 জনের সাথেও প্রেম করলে এই প্রেম থেকে কখনো স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে না। এটা টাইম পাস ছাড়া আর কোনো কিছু নয়। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম। তুমি নেগেটিভিটিকে অফ করার পর কি অবস্থা হবে সেটা তো স্পট ইমপ্লিমেন্টেশন, যখন ভেরিফিকেশন আসবে তখন বলা যাবে। আমি ধরে নিলাম তুমি কোনো নেগেটিভিটিকে অফ করবে না, তাহলে আজকের দিনে প্রথমত তুমি সরকারি চাকরি জীবনে কোনোদিন পাবে না, ব্যাংকিং সেক্টরের চাকরি তুমি জীবনে কোনোদিন পাবে না, যে কাজের জন্য তুমি ইমিডিয়েট কাজ করছো জীবনে কোনোদিন পাবে না, এবং প্রেমজ জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গা জীবনে কোনোদিন পাবে না। হাত ধরে হাঁটতে পারো, আমি তোমার, তুমি আমার বলতে পারো, সারা রাত জেগে হোয়াটসঅ্যাপ করতে পারো, এক্সাম্পল দিচ্ছি, কিন্তু সেই প্রেম কখনো তোমাকে স্যাটিসফাই বা সেই প্রেম থেকে প্রেমের উত্তরণ, বিবাহের জায়গা, সম্পর্কের যে মানে পূর্ণাঙ্গ প্রকাশ, সেটা কোনো মতেই সম্ভব নয়, কোনো মতেই কিন্তু সম্ভব নয়। এবার 5 নম্বর ঘরটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, এবং 11 নম্বর ঘরটাও যদি দেখা যায়, 11 নম্বর ঘরটা কার ঘর? 11 নম্বর ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর। সেই বৃহস্পতি সূর্যের ঘরে বসে রয়েছে এবং 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ, ভেরি নাইস। কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে সেই শনি কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং চন্দ্রের রিফ্লেকশনে 6 নম্বর ঘরে নেগেটিভ করছে। তাহলে বন্ধুত্বের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি বলেছো আমার বন্ধুরা কেমন, আমার বন্ধুরা কি আমার ক্ষতি করবে? প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার সিদ্ধান্ত গ্রহণের জায়গা মারাত্মক নেগেটিভ, বন্ধু চয়নের ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ, এবং তুমি বন্ধুদেরকে সঠিক মতন হ্যান্ডেল করতে পারো না। পৃথিবীতে সবাই তোমার মনোনীত হবে না, সুতরাং তারা খারাপ তা নয়, কিন্তু দেখবে আমার হাজার হাজার বন্ধু, হ্যাঁ, আমার বন্ধু বলতে মানে আমি সবাইকে তো আমার সন্তান বলেই মনে করি, এমনিতেও হাজার হাজার মানুষের সাথে আমার পরিচয়, সবাই বলে এত করে পরিচয়। তার কারণ
মনে রাখার প্রয়োজন আছে প্রত্যেকের একটা না বেড়া রয়েছে, আমি সেই বেড়াটা অতিক্রম করে যেন কখনো না চলে যাই। সুতরাং প্রত্যেকের সাথে সঠিক মতন তুমি কথা বলো, মিশো, কিন্তু কখনো কিন্তু সেই গণ্ডিটা অতিক্রম করে চলে যেও না। কেমন আমি তোমার বন্ধুদের কাছ থেকে সেরকম ফিডব্যাক পাওয়ারও জায়গা লক্ষ্য করছি না, আমার বন্ধুরা তোমার মারাত্মক ক্ষতি করে দেবে সেটাও লক্ষ্য করতে পারছি না। মনে রেখো, কখনো তোমার ব্যক্তিগত জীবনের কোনো সিদ্ধান্ত কখনো কোনো মতেই কিন্তু তুমি তোমার বন্ধুদের উপর ছেড়ে দিও না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখো। কেননা 12 নম্বর ঘরের অধিপতি গ্রহও কিন্তু 5 নম্বর ঘরে বসে রয়েছে, ব্যয়ের স্থান। সুতরাং তুমি যদি বন্ধুদের নিয়ে ভাবো, বন্ধুদের জন্য চিন্তা করো, বন্ধুদের জন্য টাইম ওয়েস্ট করো, বন্ধুত্ব ফলাও, সেটা কখনো কিন্তু তোমাকে পরিপূর্ণতা দান করবে না, সেটা ওয়েস্ট হয়ে যাবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আচ্ছা, বিজনেসের ক্ষেত্রে এবার চলে আসি। তারপর তুমি বলেছো বিজনেসের ক্ষেত্র, তাহলে এবার যদি আমি খুব ভালো মতন 7 নাম্বার ঘরটা লক্ষ্য করি, কেননা 7 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমার 7 নাম্বার ঘরটা একদমই ড্যামেজ হয়ে রয়েছে। 7 নাম্বার ঘর দ্বারা আমি আমার পার্টনারকে বুঝি, আবার আমি বিজনেসের ক্ষেত্রটাকে যদি বুঝি তাহলে কিন্তু বুধ দ্বারা বুঝবো। বুধ কিন্তু 8 নাম্বার ঘরে সবচেয়ে শক্তিশালী বলা হয়, তাহলে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ। আবার বুধ কিন্তু মিথুনের অধিপতি গ্রহ, সেখানে শনি বসে রয়েছে, অত্যন্ত স্ট্রং জোনে রয়েছে কিন্তু বুধ। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার বরং সার্ভিসের চাইতেও বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু প্রবলেম হয়ে গেল 5 নাম্বার এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সে কিন্তু 7 নাম্বার ঘরে বসে রয়েছে, বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, কিন্তু শুক্র সেখানে অবস্থান করছে। স্পেসিফিক ভাবে যদি শুক্রকে লক্ষ্য করা যায়, শুক্র এবং বুধের সম্পর্ক খারাপ নয়, কিন্তু সূর্য এবং শুক্র দারিদ্র্য যোগ সৃষ্টি করছে। কি বললাম? ফল ডাউন। তার মানে সেখানে যখন বুধ চলে আসছে, তাহলে কয়েকটা জিনিস ঘটছে। কি ঘটছে? প্রথমত আমার বিজনেস ক্ষেত্রটাকে নেগেটিভ করে দিচ্ছে। বুধ মানে কিন্তু যুক্তি, বুদ্ধি এবং ব্রেন ওয়ার্কের জায়গাটা, সেটা তুমি সঠিক মতন করছো না। কেন না 3 নাম্বার ঘরে কিন্তু রাহু বসে রয়েছে, তাহলে মানসিকতা, মনোভাবের জায়গায় কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যে শনি, সেই শনির ঘরেই কিন্তু আবার মঙ্গল বসে রয়েছে 1 নাম্বার ঘরে। তাহলে মনে রাখা দরকার আছে, আমার যে ঊর্জা, আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সৈনিক বলা হয় মঙ্গলকে, সেইটা কিন্তু পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি না, বা আমার মধ্যে কিন্তু নিয়মানুবর্তিতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং শনির যখন 12 নম্বর ঘরকে হিট করে, তখন বাস্তব বোধ সম্পর্কে আমি কিন্তু একদম তার ধারে কাজ দিয়ে হাঁটছি না, একটা ইলিউশন, আবেগের জগৎ, সেটা তোমার। কেননা 2nd হাউস দ্বারা তো মুখনিসৃত বাণী, যখন তোমার মুখনিসৃত বাণীটাই তো তুমি লিখে পাঠিয়েছো, তার মধ্যে দিয়েও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তুমি আমাকে বলেছো কিছুদিনের মধ্যেই আমি একটা প্রপার্টি কিনছি, যদি সেই প্রপার্টিটা তোমার নামে কেনা হয় তাহলে এখন যেন কখনো না কেনা হয়। আর যদি মনে করো তোমার পরিবারে অন্য কারোর নামে কেনা হয়, সেটা তো আলাদা ব্যাপার, তাদের সব ক্যালকুলেশন করার প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে তোমার নামে যেন কোনো প্রপার্টি না কেনা হয়, তাহলে পরবর্তীকালে সেটাকে কিন্তু কখনো ধরে রাখা যাবে না, বা মিসইউজ করে ফেলার জায়গাও আমি মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু সাবধান হতে হবে। এবার 10 নম্বর ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? 10 নম্বর ঘর দ্বারা ক্ষেত্রকে বোঝা যায়। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চ শিক্ষার ক্ষেত্র, 1-4-10 কানেকশন ব্যক্তিগত জীবন, জীবনের আনন্দ, তার ক্ষেত্র। তাহলে সেই 10 নম্বর ঘর অধিপতি গ্রহ, 3 নম্বর ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ, আবার সেই কিন্তু 1 নম্বর ঘরে শনির ঘরে বসে আছে, সেই শনি কিন্তু উচ্চস্থ, কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে ক্ষেত্রের জায়গাটা নেগেটিভ নয়। আমি তোমাকে কোনো মতেই মিথ্যে কথা বলতে পারবো না, শুধুমাত্র নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে অফ করা প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এই ক্ষেত্রে কিন্তু 1, 6, 7 এবং 12 ক্যালকুলেশনের মধ্যে দুর্ভাগ্য যোগ সৃষ্টি হচ্ছে। তার ফলে 80% পাওয়ার আছে, আমার প্রাপ্তির জায়গাটা রয়েছে, আমি কিন্তু 30% পাবো না। এবং সবচেয়ে ভালো করে যদি আমি চন্দ্রকে লক্ষ্য করি, চন্দ্র দ্বারা ক্যালকুলেট করে 4:9, 8:10% এর মধ্যে দিয়ে শনি হিট করছে পজিটিভ। 5 নম্বর ঘরে বসে রয়েছে 1, 2 এবং 11 নম্বর ঘরকে হিট করছে।
তাহলে কি হয়ে যাচ্ছে, 12 নম্বর ঘরের শনির রিফ্লেকশন এবং চন্দ্র শনির ব্যাড রিফ্লেকশন এবং সার্ভিস ক্ষেত্রকে হিট করছে, 6 নম্বর ঘরকে হিট করছে, সেই ব্যাড রিফ্লেকশনকে যদি অফ করে দেওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে এবং মাথা চাপড়াবে, সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2024 থেকে 2027 28শে সেপ্টেম্বর পর্যন্ত কর্মের ক্ষেত্রে তোমার গোল্ডেন সময় চলছে। অথচ আজকের দিনে সেটাকে তুমি জীবনে কোনোদিন ক্র্যাক করতে, মানে তুমি 24 সালেও পারোনি, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না, যেহেতু তুমি নেগেটিভিটিটাকে অফ করোনি। তাহলে সৌভাগ্য চুপি সারে এলো, গোল্ডেন সময়টা, সুবর্ণ সুযোগ চুপি সারে চলে গেল। কেন না, আমি তার জন্য প্রস্তুতি নই, আমি নিজেকে সেরকম ভাবে কিন্তু তৈরি করিনি, নেগেটিভিটিটাকে আমি কখনো কিন্তু অফই করিনি, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আবার তুমি বলেছো ফিউচারে গ্রোথ কিসে কিসে আছে, সেটা তুমি বলেছো আমাকে। প্রথমত বিজনেস ক্ষেত্রটা অফ হয়ে রয়েছে, আমি পরিষ্কার তোমার ছক দ্বারাই ক্যালকুলেশন করছি, তোমার সাথে আমার শত্রুতা নেই। সুতরাং 7 নম্বর ঘরটা পরিষ্কার নেগেটিভ হয়ে রয়েছে, সূর্য এবং শুক্রের অবস্থান, আবার শুক্র এবং বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি মানে কি, আমার ভেতরের যে নলেজ, আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা বোঝা যায়। সেটা সঠিক মতন তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে না, তার কারণ শুক্রের অবস্থান। শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ বারবার ধরে আমি বুঝিয়েছি যে বৃহস্পতি মানে হচ্ছে দেবগুরু, মানে সৎ মানুষদের গুরু, আর শুক্র মানে অসৎ মানুষদের গুরু, অসুরদের গুরু। দুজন গুরু কখনো এক গৃহে থাকতে পারে না, অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হবে। আবার সেখানে যখন বুধ চলে এসছে, তখন কি হচ্ছে, যুক্তিকে আমি, বুদ্ধিকে আমি, ব্রেনকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি না, যেহেতু দারিদ্র যোগের আন্ডারে চলে এসছে। কিন্তু দেখো 7 নম্বর ঘরটা নেগেটিভ নেই, সূর্য এবং বুধ, বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, সূর্য এবং বৃহস্পতি পজিটিভ এবং শুক্র এবং বুধ পজিটিভ, কিন্তু একত্রে চলে আসার জন্য নেগেটিভ করলো 1 2 3 4 5 6 7। আবার সেই কিন্তু 1 নম্বর ঘরকেও নেগেটিভ করছে। 1 নম্বর ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ, তুমি মানুষ হিসাবে, তুমি ছেলে হিসাবে অত্যন্ত পজিটিভ, এবং তোমার মধ্যে কিন্তু অনেক বড় হওয়ার খিদে রয়েছে, এবং তোমার এমনিতেও নলেজ খুব একটা খারাপ নয়, ভালো। কিন্তু যেহেতু সেটা 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি, তাই জন্য 12 নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা, তাহলে এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। সুতরাং তোমার যে প্রাপ্তির জায়গাটা, সেই প্রাপ্তির জায়গাটা বেরিয়ে যাচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে। আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম কেমন। সুতরাং এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ফিউচারে গ্রোথ কিসে কিসে আছে তুমি আমাকে প্রশ্ন করেছো, তাহলে গ্রোথ বলতে আমি যদি অন্তত অর্থনৈতিক ফিনান্সিয়াল সেক্টরটাই তো দেখবো, তাহলে সেখানে সার্ভিসের জায়গাটাও ব্লক হয়ে রয়েছে, 7 নম্বর ঘরটাও কিন্তু ব্লক হয়ে রয়েছে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে রাহুকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু শুক্র এবং বুধের অবস্থান। রাহুকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 6:2 10:5% মধ্যে দিয়ে 12 নম্বর 11 নম্বর এবং 2 নম্বর ঘরে নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং অর্থনৈতিক জায়গাটা দেখবে, চাকরি পাবে, টাকা গেল বললো 30,000 টাকা 20,000 টাকা, কাজ পেলে খুব ভালো কাজ, ভালো দেখা যাচ্ছে, বেশ সারাক্ষণ এসির মধ্যে আছো। একটা এক্সাম্পল দিচ্ছি, ফার্স্ট ক্লাস কাজ, বাড়ি থেকে দেখা যাচ্ছে গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু স্যালারি কম হয়ে যাবে, কেননা সেকেন্ড হাউসকে হিট করছে, সঞ্চয় হতে দেবে না। কেমন, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে মানে নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখা দরকার আছে, 8 নম্বর ঘর দ্বারা আমরা কিন্তু কি বুঝি, মারক স্থানকে বুঝি। 8 নম্বর ঘর মানে হচ্ছে সাইলেন্ট কিলার, 8 নম্বর ঘর মানে হচ্ছে লেন্দি প্রসেস। আমার একটা কাঠের টেবিল, সেখানে 2টো উই পোকা বাসা বেঁধেছে, আমি ভাবলাম পরশুদিন ঠিক করবো, পরশুদিন ঠিক করতে গিয়ে দেখছি অর্ধেকটা টেবিল খেয়ে দিয়েছে। তাহলে আমি যদি 8 নম্বর ঘর এবং বুধের রিফ্লেকশনকে দেখি, 8 নম্বর ঘরে বুধ অত্যন্ত পাওয়ারফুল, কিন্তু সেই বুধ যখন নেগেটিভ ভাবে বসে থাকে, পাওয়ারফুল মানে কি, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি পড়ছি, কেউ বুঝতেই পারছে না যে আমি সফলতার জন্য নিজেকে প্রস্তুতি নিচ্ছি। আমার নিজের জীবনের ক্ষেত্রে তাই, কেউ জানতেই পারবে না। যখন তুমি সফল হবে তখন সবাই বলবে বাবা ভাগ্যে ছিল তাই সফল হয়ে গেল। কিন্তু যখন বুধ নেগেটিভ হয়ে যায়, তখন কি হয়ে যায়, 8 নম্বর ঘর,
আমি যেটা চিন্তা করছি সেটাকে ঠিক চিন্তা মনে করছি, আমি যেই কাজটা করছি সেটা ঠিক, আমি যেই যুক্তি দেখাচ্ছি সেটাকে আমি ঠিক মনে করছি, সেটা একদম সাইলেন্টলি কিন্তু আমাকে একদম আনসাকসেসফুল লাইফের দিকে নিয়ে যাচ্ছে। কেননা লেন্দি প্রসেস কিন্তু 8 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। যখন আমি বুঝতে পারবো আমি ভুল করছি, যুক্তিটা ভুল যুক্তি ছিল, তখন কুইট বা গিভ আপ করা ছাড়া আমার কিন্তু আর কোনো উপায় নেই। সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যেমন তুমি বলেছো কোন ফিল্ডে আমার জব, সরকারি ক্ষেত্রে। আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি, সরকারি সেক্টরে চাকরি তুমি ইহো জন্মে কোনোদিন পাবে না। নেগেটিভিটিকে অফ করতে হবে। নেগেটিভিটি অফ করলে সরকারি চাকরি পেয়ে যাবো না। নেগেটিভিটি অফ করা মানে গ্রহের যে সাপোর্টের জায়গা সেটাকে আমি তোমাকে পরিপূর্ণতা দান করলাম। কেননা গ্রহের সাপোর্ট না পেলে, আমি বারবার ধরে বলছি, গ্রহের দ্বারাই আমরা চালিত পরিচালিত হই। তাহলে তুমি ইহো জন্মে কোনোদিন যতই ট্যালেন্টেড হোক তুমি কোনোদিন সরকারি চাকরি পাবে না। নেগেটিভিটিকে অফ করার পর এবার তুমি যদি অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? চোখের মনি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি জিততে চাই, সফলতা নয়। যেখানে এক সিটের জন্য 1000 জন মানুষ পরীক্ষা দেয়, আরো বেশি জন মানুষ পরীক্ষা দেয়, সেখানে আমি সফল হব নয়, আমি জিতবো। সেটা সম্ভব তখনই যখন তুমি গ্রহের নেগেটিভিটিকে অফ করবে। এবং সবচেয়ে বড় কথা, 10 to 8 এবং 9, 5, 12 ক্যালকুলেশনের মধ্যে ব্যাঘাত যোগ সৃষ্টি হবে। তুমি ভালো মতন দেখবে ব্যাঘাত যোগ এবং দুর্ভাগ্য যোগের রিয়াকশন, রিপারকেশন কি করে, সারাক্ষণ আমাকে কমফোর্ট জোন থেকে বাইরে রেখে দেয়। মানে আমি কখনো স্যাটিসফ্যাকশন বিহীন করে দেয় এবং সারাক্ষণ ধরে আমি কি পারবো, আমি কি হবে, আমার তো প্রয়োজন, আমি এইটা পেলেই সবকিছু ঠিক হয়ে যেত। সারাক্ষণ মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব লেগে থাকবে। কিন্তু তুমি খুব ভালো মতন দেখবে আমার কনসেন্ট্রেশনের জায়গা এবং একাগ্রতার জায়গা কিন্তু সেটা ডিটোরিয়েট করতে শুরু করবে তোমার ক্ষেত্রে। আর যখনই সেই জায়গাটা ডিটোরিয়েট করতে শুরু করে তখন সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করে। আর যখনই ডিস্টারবেন্স ক্রিয়েট করে তখনই কিন্তু আমরা ঈশ্বরের কাছে ছুটি, না হলে কোনো এই হচ্ছে ঈশ্বরের মতন তার কাছে ছুটি। একদম সোজা কথা ভাই, কারোর কাছে ছোটার দরকার নেই, কারোর কাছে হাত জড়ো করার দরকার নেই। পরিষ্কার নেগেটিভিটিটা অফ করবে। নেগেটিভিটিটা অফ করে আমি যেমন বলবো সেরকম করে পড়াশোনা চালিয়ে যাবে, একদম আমার কাছে সারেন্ডার করে দেবে, দেখবে সবকিছু ঠিক আছে। আজকের দিনে তোমার ছকটাই বেশিরভাগ জায়গাটাই নেগেটিভ লক্ষ্য করতে পারছি। আমি এক্সট্রিমলি সরি, তুমি আমার সন্তানের চাইতে ছোট, তোমাকে ভয় দেখাবো আর তোমাকে বলবো কি? প্রথমত তোমার প্রেমজ জীবন এটা একটা আনসাকসেসফুল, অসমাপ্ত প্রেমের কাহিনী হয়ে থেকে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা স্যাটিসফ্যাকশন বিহীন প্রেমের কাহিনী হয়ে থেকে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। চাকরির জায়গাটা, সরকারি চাকরি তুমি কখনোই পাবে না। রবি এবং কেতু যদি নেগেটিভ হয়ে যায় কখনো সরকারি চাকরি পাওয়া যায় না। ইভেন মানে বেসরকারি ব্যাংকিং সেক্টরেও কিন্তু তুমি বর্তমানে কাজ পাবে না। কিন্তু ব্যাংকিং সেক্টরে কাজ পাওয়ার জায়গাটা ছিল, নেগেটিভিটিটাকে অফ করতে হবে। হয়ে গেল। নেগেটিভিটি অফ করলে তুমি সরকারি ক্ষেত্রেও কাজ পেতে পারো, সেরকম ভাবে যদি তুমি নিজেকে প্রস্তুত করো। তাহলে আজ 7 নাম্বার ঘর নিয়ে বারংবার বললাম, বিজনেস ক্ষেত্রটা বুধ অত্যন্ত পাওয়ারফুল, কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ নেগেটিভ ভাবে পাওয়ারফুল হয়ে গেছে। নেগেটিভ ভাবে পাওয়ারফুল হয়ে গেলে আমি ভুল যুক্তি দিতে শুরু করি, আমার বুদ্ধিটা ভুল ভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করে, এবং 8 নাম্বার ঘর রুটিপুটি হওয়ার জন্য আমি যে ভুল যুক্তি, ভুল বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করছি কেউ জানছে না। যখন আমি শেষ হয়ে যাব তার আগের মুহূর্তে জানতে পারছি, আর সেখানে কিন্তু সার্ভাইভ করার জায়গা নেই। কুইট বা গিভ আপ। তুমি আমার সন্তান তুল্য, আমি সবসময় তোমার সাথে আছি। আমি জানি অনেক অবুঝের মতন প্রশ্ন তুমি করেছো, তুমি একদম বাচ্চা ছেলে, আমার কাছে তুমি শিশু। তাই জন্য আমি বিশ্বাস রাখি তুমি আমার প্রতি ভরসা এবং সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির পাওয়ারের প্রতি ভরসা রাখবে এবং ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে। বাট একটা কথা তোমাকে আমি জানিয়ে রাখি, যদি মিডল ফেজ অফ 2026 এর মধ্যেও তোমার রিসেন্ট কোনো পরীক্ষা হয়, তাহলে সেই পরীক্ষাতে তুমি কখনোই কৃতকার্য হতে পারবে না। হ্যাঁ, অনেক সময় কি হয়, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে অনেক সময় কিন্তু আমি যদি মোটামুটি প্রিপারেশন বা ভালো প্রিপারেশন নিয়ে থাকি, ফ্যাক্টরটা কাজ করে যায়, লেগে যায়, এটা হতে পারে। কিন্তু ডেফিনিট ভাবে তুমি মিডল ফেজ অফ 2026 এর মধ্যে কোনো কাজ পাবে সেটা আমি লক্ষ্য করতে পারছি না। বিজনেসের ক্ষেত্রেও পজিটিভ বিজনেস লক্ষ্য করতে পারছি না, বেসরকারিও কোনো ভালো কাজের জায়গা লক্ষ্য করতে পারছি না, স্যালারি ভালো হবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য নেগেটিভ একদম, ওই যে বললাম, সফল হতে গেলে স্টেপ বাই স্টেপ উঠতে হয়।
তাই জন্য নেগেটিভিটিটা অফ করো, আমার কথা শুনে চলো, তাহলে দেখবে তুমি 1-1.5 বছর 2 বছরের মধ্যে 27 সালের মধ্যে তুমি কাজ পাবেই, নেগেটিভিটিটাকে যদি অফ করা হয়। কেননা গোল্ডেন সময় তোমার এখন চলছে। কেমন? এই হচ্ছে তোমার প্রেডিকশন। ভুল বুঝো না, ভেঙে পড়ো না, চটজলদি কোনো কিছু কখনোই পাওয়া যায় না। বৃত্ত প্রাপ্ত প্রতিজ্ঞানই রত্নম নীতি নতা নিরত্রৌ রত্নাই জাইয়ত তথা আনন্দের সাথে শ্রীকৃষ্ণ বলে গেছেন কর্মের পূজা হয়, সব চিন্তার পূজা হয়। পুজো মানে ওই ফুল বেলপাতা দিয়ে পুজো নয়। আর শ্রীকৃষ্ণ বলে গেছেন ব্যক্তিকেন্দ্রিক মানুষ, সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু পরিবর্তিত হয় কেবল কর্মের দ্বারা। আমি নই, শ্রীকৃষ্ণ বলেছেন। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।